বাংলাদেশে জুলাইয়ের স্পিরিট এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে আবার নতুন করে নতুন এক ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায়। আবার সেই পুরনো বন্দোবস্তের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনবার পায়তারা করা হয়। কোনোভাবেই পুরনো দিনের সেই লুটপাট, চুরি আর সন্ত্রাস এবং গুন্ডামির রাজনীতির সাথে পিরিত ছাড়তে পারে না। সব ছাড়বে কিন্তু গুন্ডামি ছাড়বে না, সব ছাড়বে কিন্তু দুর্নীতি ছাড়বে না। এই এক অবস্থার সম্মুখীন হয়ে যেই তরুণ প্রজন্ম পরিবর্তনের স্বপ্ন দেখছিল, সেই তরুণ প্রজন্মের অগ্রাভিযানে টেকনাফ থেকে তেতুলিয়া 11 দলীয় নির্বাচনে ঐক্যের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের দেশপ্রেমিক এবং ইসলামিক সংগঠনগুলো, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, 11টি রাজনৈতিক দল, 11 ভাই আমরা হাতে হাত রাখলাম, শপথ গ্রহণ করলাম। আমরা আমাদের ভাগ্য নয়, আমাদের নেতা কর্মী দলের ভাগ্য নয়, জোটের ভাগ্য নয়, বাংলার 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। আজ আমরা বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাক বদলের সময় অতিক্রম করছি। এই সময়ে যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, বাংলাদেশের মানুষ যদি তাদের সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে অতীতের চেয়ে অনেক উন্নত এবং সমৃদ্ধ এক বাংলাদেশ। বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম করে, অনেক লড়াই করে তারা বাংলাদেশ অর্জন করেছে। 190 বছর আধিপত্যবাদী ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে লড়তে হয়েছে। প্রায় 100 বর্ষ কলকাতার আধিপত্যবাদী দাদাবাবুদের বিরুদ্ধে লড়তে হয়েছে দেশের মানুষকে। 24 বছর পশ্চিম পাকিস্তানি আধিপত্যবাদী খান পাঠানদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে বাংলার মানুষকে। এত সংগ্রাম, এত লড়াই করে 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা পেল, এদেশের মানুষের এক বুক ভরা আশা ছিল, স্বপ্ন ছিল, দীর্ঘ কয়েকশো বছর আমরা যে বৈষম্যের শিকার হয়েছি, আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, স্বাধীনতার পর আর আমাদের বঞ্চনা থাকবে না। এবার আমরা ন্যায্য অধিকার পাব, আর আমরা বৈষম্যের শিকার হব না। কারণ আগে যারা আমাদেরকে শাসন করত তারা ছিল বিদেশি শাসক। কেউ 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে এসে সাদা চামড়ার ইংরেজরা আমাদেরকে শাসন করেছে। এরপরে বহুদূরের সেই পিন্ডির খান পাঠানরা বহুদূর দেশ থেকে এসে আমাদেরকে শাসন করেছে। তাই তারা শোষণ করেছে, লুটপাট করে আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে তাদের দেশকে সমৃদ্ধ করেছে। কাজেই স্বাধীনতার পর আর তা হবে না, কারণ এখন আর বিদেশ থেকে শাসক আসবে না, এদেশের স্বজাতি ভাইয়েরাই আমাদেরকে শাসন করবে। তাই এদেশের মানুষের স্বপ্ন ছিল উন্নত সমৃদ্ধ একটি বাংলাদেশ, বৈষম্যহীন এক বাংলাদেশ, লুটপাট আর সম্পদ পাচার মুক্ত এক বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার 54 বছর পর বাংলাদেশের মানুষ যদি তাদের প্রাপ্তি এবং পাওনা হিসাব মেলায়, তাদের চাওয়া পাওয়ার হিসাব মেলায়, তাদের স্বপ্ন আর বাস্তবতার হিসাব মেলায়, তাহলে কি দেখা যায়? দেখা যায় শাসকের রূপ পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের চামড়ার রং পরিবর্তন হয়েছে,
শাসকের জাতীয় দেশীয় পরিচয়ের পরিবর্তন হয়েছে, শোষণের কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, এতটুকু পরিবর্তন হয়েছে, আগে যারা শাসক ছিল তারা আমাদের দেশ থেকে চুরি করে লুটপাট করে তাদের দেশে সম্পদ নিয়ে যেত। আর স্বাধীনতার পর থেকে যা শুরু হয়েছে সেটা হলো আমাদের স্বজাতীয় শাসকরা চুরি করে বিদেশে টাকা পাঠায়। তোর আগের চেয়ে আরো জঘন্য, কেন আগে ওরা চুরি করে নিজেদের দেশে নিত, আর এরপর থেকে শুরু হলো আমাদের দেশের শাসকরা চুরি করে বিদেশে টাকা পাঠায়। কি এক দুর্ভাগ্য আমাদের! স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, বরং কি হয়েছে, ধীরে ধীরে মানুষের ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে এক নতুন গণতান্ত্রিক ফিলোসফি, নতুন একটা গণতন্ত্রের কথা বাংলাদেশের মানুষকে শোনানো হয়েছে, উন্নয়নের গণতন্ত্র। মানে তোমার মতামত লাগবে না, আমি রাস্তাঘাট বানাবো, ব্রিজ কালভার্ট করব, চুরি যা করার আমি করব, যতটুকু দেওয়ার আমি দেব, এটার নামই গণতন্ত্র। এইভাবে গণতন্ত্রের নতুন ডেফিনিশন সাব্যস্ত করে 17 বছর ধরে বাংলাদেশের মানুষকে তাদের ব্যালটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কখনো বিনা ভোটের নির্বাচন, কখনো রাতের ভোটের নির্বাচন, কখনো ডামি প্রার্থীর নির্বাচন, এইভাবে ছলে বলে কৌশলে 15 বছরের নির্বাচন সব পার হয়ে গেছে। তাই আজ বাংলাদেশের যাদের বয়স 35 বছর, 17 বছর আগে যাদের বয়স 18 বছর হয়েছিল ভোটের বয়স, সেই থেকে আরো 17 বছর, 35 বছরের কোনো মানুষ আজ পর্যন্ত বাংলাদেশে ভোট দিতে পারে নাই। এই হলো এই দেশের অবস্থা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যেই রাজনীতির চর্চা হয়েছে, বিগত প্রায় 55 বছর ধরে এই রাজনীতিকে যদি আমরা পর্যবেক্ষণ করি, অ্যানালাইসিস করি, দেখব আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থায় বড় বড় দুইটা ভূত সওয়ার হয়েছে। কয়টা ভূত? দুটো ভূত সওয়ার হয়েছে। একটা ভূতের নাম হলো সন্ত্রাস আর গুন্ডামি তন্ত্র, আরেকটা ভূতের নাম হলো দুর্নীতি আর লুটপাট তন্ত্র। নির্বাচনের আগে সন্ত্রাস আর গুন্ডামির মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছিনতাই করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে দেদারসে দুর্নীতি আর লুটপাট চালায়। এই হলো বাংলাদেশের রাজনীতি। এর ফলে কি হয়েছে, বাংলাদেশের মানুষ, পরিশ্রমী মানুষ, অক্লান্ত পরিশ্রম করে তিল তিল করে বাংলাদেশটাকে তারা গড়ে তুলবার জন্য সমস্ত রসদ যোগায়। লক্ষ্য করে দেখবেন, আপনি আমাদের ফসলের মাঠে যদি যান, ভোর 6টা থেকে আমার কৃষক ভাইয়েরা মাঠে কাজ করা শুরু করে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে মাঠে সোনার ফসল ফলায়। আপনি মিল কলকারখানায় যাবেন, সেখানে যেয়ে দেখবেন আমাদের শ্রমিক ভাইয়েরা বোনেরা অক্লান্ত পরিশ্রম করে তারা উৎপাদন করে। বাংলাদেশের উৎপাদিত পণ্য সারা পৃথিবীতে ব্যাপক মূল্যায়িত হয়। এভাবে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। এরপরে শ্রমিক, মজদুর, দিনমজুর, রিক্সাওয়ালা, ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, ভ্যান গাড়িওয়ালা, বিভিন্ন জায়গায় যারা কুলি মুটে মজদুর হিসেবে কাজ করে, তারা রক্ত পানি করা পরিশ্রমের মাধ্যমে তিল তিল করে পয়সা উপার্জন করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। এরপরে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা রাত দিন একাকার করে নিজেদের এক একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায়। বড় বড় শিল্পোদ্যোক্তারা ব্যক্তিগত উদ্যোগে তারা শিল্প কারখানা গড়ে তুলে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান তৈরি করে। আর কিছু মানুষ আছে আমাদের যুবক ভাইয়েরা, তারা প্রবাসে যায়, বিদেশে থাকে। অনেকে মনে করে বিদেশে তারা আয়েশের জীবন যাপন করে, কিন্তু প্রকৃত যারা জানে জুলাই যুদ্ধের সময়
আমাদের সেই প্রবাসীদেরকে আমরা সবাই নাম দিয়েছি রেমিটেন্স যোদ্ধা। তারা বিদেশ থেকে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত ওভারটাইম করে। কেন করে? যে আমি একা একটু পরিশ্রম করলে আমার উপার্জিত পয়সা দিয়ে আমার পরিবারটা একটু সুখে থাকবে, আমার দেশটার একটু উন্নতি হবে। এইভাবে আমার দেশের কৃষক, আমার দেশের শ্রমিক ভাই বোন বোনেরা পর্যন্ত আমাদের দেশের অর্থনীতির উন্নয়নে অভূতপূর্ব কন্ট্রিবিউশন করে। গার্মেন্টস সেক্টর যেটা বাংলাদেশের অর্থনীতির চাকাটাকে সচল রেখেছে, সেখানে আমাদের বিপুল পরিমাণ নারী কর্মীরা সেখানে কাজ করে। একদিকে তারা সংসার সামাল দেয়, পাশাপাশি তারা তাদের সংসারকে সচ্ছল রাখার জন্য কর্ম করে। এইভাবে সকলে মিলে তিল তিল করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করে। দিন শেষে কি হয়? এক সংসারে 6 ভাই বোন, 5 ভাই বোন মিলে সারাদিন 10 ঘন্টা 12 ঘন্টা কষ্ট করে মেহনত করে পয়সা উপার্জন করে এনে জমা করে। আর এক ভাই আছে রাতের বেলায় অন্ধকারে খাবলা মেরে 5 মিনিটে সব টাকা চুরি করে নিয়ে যায়। বলেন এই সংসারে কোনোদিন সচ্ছলতার মুখ দেখা যাবে? এই সংসার কোনোদিন উন্নত হবে? কেন হবে না? সবাই তো কাজ করতেছে, সবাই তো উপার্জন করতেছে। এরপরও সংসারে সচ্ছলতা না আসার কারণ হলো যতদিন ওই চোরার চুরি বন্ধ করতে না পারবে ততদিন 5 ভাই বোনের অক্লান্ত পরিশ্রম সংসারকে উন্নত করতে পারবে না। আজ বাংলাদেশের হয়েছে সেই দশা।